পাশের দেশ ভারতের কিছু মলম মিডিয়া ও কট্টরপন্থীরা কিছুদিন পরপরই বাংলাদেশ দখলের হুমকি দেয়। বাংলাদেশ দখল করা নাকি তাদের জন্য মামুলি ব্যাপার। তবে ভারতের সেসব কট্টরপন্থী জনগণের একবার ইতিহাস ঘেঁটে আসা দরকার, কারণ তারা যদি ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের সময় বাঙালি সৈনিকদের কাছে ভারতীয় আর্মির ধরাশায়ী হওয়ার ইতিহাসটা একবার পড়ে দেখত, তাহলে দ্বিতীয়বার বাংলাদেশ দখলের কথা উচ্চারণ করত না। ভারতীয় মিডিয়াগুলোর মতো কোনো আশারে গল্প শোনাচ্ছি না। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধ নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করলেই তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে ভারতীয় আর্মির মুখ থুবড়ে পড়ার ইতিহাস খুঁজে পাবেন। তাহলে চলুন আজ আরও একবার বাঙালি সৈনিকদের সেই অসীম বীরত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হওয়া যাক। ১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মাঝে যুদ্ধ বাঁধার মূল কারণ ছিল কাশ্মীর। ৪৭-এর দেশভাগের পর কাশ্মীর একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার কথা থাকলেও কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা হরি সিং ভারতের সাথে জোট বাঁধেন এবং কাশ্মীরের ১/৩ ভারতের দখলে চলে যায়। বাকি অংশের দখল নেয় পাকিস্তান। তবে পাকিস্তান সবসময় গোটা কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ডে যুক্ত করার স্বপ্ন দেখত। এরই মাঝে ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় ঘটে এবং কাশ্মীরের আকসাই চীন অঞ্চল চাইনিজদের দখলে চলে যায়। ভারতের এমন লজ্জাজনক হারের পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান কাশ্মীর দখলের ছক কষতে শুরু করেন। ১৯৬৫ সালে ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা শেখ আবদুল্লাহকে গ্রেফতার করা হলে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে আইয়ুব খান সশস্ত্র গেরিলাদের কাশ্মীরে অনুপ্রবেশ করিয়ে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেন। ৬ সেপ্টেম্বর ভারতীয় আর্মি পাকিস্তানের উপর পাল্টা আক্রমণ শুরু করলে দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের শুরুর দিকে পাকিস্তান আর্মি কিছুটা শক্ত অবস্থানে থাকায় উচ্চাভিলাষী আইয়ুব খান সেনাবাহিনীকে নির্দেশ দেন কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দিকে মুভ করতে। তবে ধীরে ধীরে পাশার দান বদলে যায় এবং ভারতীয় সেনারা পাকিস্তানের দিকে অগ্রসর হতে শুরু করে, যার ফলে কাল বিলম্ব না করে আইয়ুব খান তার বাহিনীকে ভারতীয় সেনার আক্রমণ প্রতিরোধ করার নির্দেশ দেন এবং রাজধানী লাহোর, বাম্বাওয়ালি, রাভি বেদিয়ানের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষার দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। এই রেজিমেন্টের সব সেনা সদস্য ছিল বাঙালি। মাত্র ৪টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত সেই রেজিমেন্টের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আতিক হক। সেই সাথে আতাউল গনি ওসমানী, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, আবু তাহের, আবু মঞ্জুরদের মতো চৌকস বাঙালি সেনা কর্মকর্তারাও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ১৯৬৫ সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ৪৬৬ সদস্যের একটি বাহিনী সবার আগে ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরপর বাঙালি সৈনিক তাজুল ইসলাম বুকে বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইন্ডিয়ান ট্যাঙ্কের সামনে এবং নিজের জীবন উৎসর্গ করে দেন। ১৯৬৫-এর ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি আলো ছড়ানো বাঙালি সৈনিকদের মধ্যে একজন ছিলেন পাক বিমান বাহিনীতে কর্মরত বাঙালি পাইলট মোহাম্মদ মাহমুদুল আলম। যুদ্ধের সময় তিনি একটি F-৮৬ সাব বিমান নিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন এবং ১ মিনিটের মধ্যেই ৫টি ভারতীয় হকার হান্টার বিমান ভূপাতিত করে আকাশযুদ্ধের ইতিহাসে রেকর্ড স্থাপন করেন। পরবর্তীতে তিনি আরও ৪টি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিলেন। পাকিস্তানিরা আজও পাইলট মোহাম্মদ মাহমুদুল ইসলামকে একজন জাতীয় বীর হিসেবে সম্মান করে, এমনকি লাহোরে তার নামে একটি রোডও রয়েছে। তাছাড়া ২০১৪ সালে মোহাম্মদ মাহমুদুল আলমের সম্মানে পাঞ্জাবের মিওয়ান আলী বিমানঘাটির নামকরণ করা হয় PFF বেস MM আলম। মাহমুদুল ইসলামের মতো আরেক বাঙালি পাইলট ১৯৬৫ সালের যুদ্ধে ভারতের ১২টা বাজিয়েছিলেন। তার নাম হল সাইফুল আলম। ভারতীয় বিমান বাহিনীর সাথে ডগ ফাইট করে তাদের একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিলেন তিনি। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধেও ব্যাপক বীরত্ব প্রদর্শন করেছিলেন বাঙালি পাইলট। অনেকে বলেন যে সাইফুল আজম যতগুলো ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন আজ পর্যন্ত কেউ ততগুলো ইসরায়েলি বিমান ধ্বংস করতে পারেননি। পাইলট সাইফুলের আলাপ থেকে সরে এসে আবারও মূল প্লটে ফেরা যাক। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্ট তেমন একটা সাফল্য দেখাতে না পারলেও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একাই ইন্ডিয়ান আর্মিকে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছিল। যুদ্ধে কৃতিত্বের ফলস্বরূপ তৎকালীন বাঙালি সেনা সদস্যদের বিভিন্ন পদকে ভূষিত করেছিল পাকিস্তান সরকার। বাংলার গর্বিত সূর্য সন্তান জিয়াউর রহমান পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদক হিলালি জুররাত লাভ করেছিলেন তার দক্ষ নেতৃত্ব ও অসীম সাহসিকতার বদৌলতে। জিয়ার পাশাপাশি তার ইউনিটে ৩ জন সেনা সদস্য পেয়েছিলেন পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারাই জুররাত এবং ৯ জন পেয়েছিলেন চতুর্থ সর্বোচ্চ সামরিক পদক তমঘাই জুররাত। ব্রিটিশ আমলে
আমলে বাঙালিদের বলা হতো নন মার্শাল রেস বা অযোদ্ধা জাতি। ব্রিটিশরা বলে বেড়াতো যে বাঙালিরা কৃষিকাজ ও সংস্কৃতি চর্চায় যতটা পারদর্শী, যুদ্ধে ততটা পারদর্শী না। তবে রণাঙ্গনে বাঙালি যোদ্ধারা কতটুকু দক্ষ ও ভয়ঙ্কর তা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে প্রমাণ হয়ে গিয়েছিল। তাই উজবুকের মতো যারা বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন দেখে তাদের একটা বিষয় জেনে রাখা জরুরি যে বাংলাদেশের সেনাবাহিনী যতদিন রয়েছে ততদিন বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকানোর আগেও 100 বার ভাবতে হবে।